জঙ্গলটাকে দেখো কি ডিপ, ঠিক আছে, ভেতরে কিছু দেখাই যাচ্ছে না। যে জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেট, মেবি ঢোকার মানে ওপেনিং টাইম হয়ে গেছে, অনেক লোক এসে দাঁড়িয়ে আছে এইখানে। তো যে আসাম আমরা এন্টার করছি, এই নদীটাই হচ্ছে বলতে পারো যে এটা ওয়েলকাম টু আসাম লেখা আছে এখানে। তেলের রেট যাচ্ছে 98.91, মানে 99 করেই ধরো। একটু প্রবলেম হয়েছে, ঠিক আছে, মানে এই ফগ লাইটের একটা নাট আমার এখান থেকে খুলে গেছে। যতবারই গুড মর্নিং সবাইকে। তো আজকের শুরু করছি আমাদের আবার রাইড, আমাদের জলপাইগুড়ি থেকে ভালুকপংয়ের রাইড হবে আজকের। তো সকাল হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে প্রায় 5টা 10 মতন। বাট কালকে রাতে তো তোমাদের বললাম যে উনি 6টা না বাজলে গেট খুলে না, তাই এখন ওয়েট করছি গেট খোলার জন্য। মানে আমরা রেডি, গেট খোলার জন্য ওয়েট করছি। তাও দেখি একবার ফোন করে রিকোয়েস্ট করব, যদি তাড়াতাড়ি খুলে দেয় তো তাহলে খুবই ভালো হবে, কারণ অনেকটাই রাস্তা ওইদিকে নাহলে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে আমাদের। বাকি তো সকাল সকাল এখন ওয়েদার দেখো এখানটা খুবই ভালো, ঠিক আছে। মেবি হয়তো রাতে বৃষ্টি হয়েছে, দেখলাম যে ছাদে মানে এখানে এদের ছাদে জল জমে আছে, কালকে রাতে ছিল না যখন এসেছিলাম। তো বৃষ্টি হয়েছে, মেঘলা করে আছে আকাশ, হালকা হালকা ঠান্ডা হয়েছে, ঠিক আছে। কালকের মতো এরকম ওয়েদার থাকলে কোনো চাপ নেই, ওরকম মোটামুটি টেনে রাইড করে বেরোনো যাবে। আর আসামে তো আমি আগেরবার গিয়েছিলাম, তো আসামের রাস্তা ভাই মারাত্মক ভালো। এখানের থেকে এখানে তো মোটামুটি টাইম কম লাগারই কথা, এখানে যতটা লেগেছে। বাকি এবার ডিপেন্ড করছে যে রাস্তার কি সিচুয়েশান না সিচুয়েশান তার উপর। তো চলো বেশি এখানে না বকিয়ে আগে রাইডটা শুরু করে দেখি। কাকু কখন গেট খোলে, কাকুকে একবার ফোন করে রিকোয়েস্ট করি যে গেটটা খুলে দিতে। আমার লাগেজ টাগেজ কিছুই বাঁধতে পারিনি, সব নিচে রাখা আছে, এমনভাবে গেটটা দেওয়া আছে এখানে। তো ঠিক আছে চলো, তারপর রাস্তায় বেরোই, তারপর তোমাদের বলছি বাকি কথা। তো বেরিয়ে পড়লাম, পুরো ডট 6টাতে আমরা বেরোচ্ছি হোটেল থেকে। কাকু খুব ভালো করে আমাদের জন্য 5:30টায় গেট খুলে দিয়েছে। তো এখন রাস্তা ফাঁকা। রাতে যখন এসেছিলাম এই রাস্তায় মানে হাঁটার মতন জায়গা ছিল না। যাই হোক, সকালের টাইমটা ফাঁকা আছে, ওই জন্য ভাবলাম যতটা সম্ভব আমি ট্রেনে বেরিয়ে যাই, কারণ আজকে রাস্তা কম দেখলাম। আমি ফার্স্টে ভাবছিলাম যে মানে 12-13 ঘন্টার রাস্তা হবে, তো দেখলাম যে 9 ঘন্টার রাস্তা এখান থেকে ভৈরবকুণ্ড অবধি। তাহলে ঠিক আছে, মোটামুটি দুপুর 3-4টের মধ্যে ঢুকে যাবো আমি আলো থাকতে থাকছে। সকালে ওয়েদার মোটামুটি ঠিকঠাকই আছে। আসামে আজকের বৃষ্টির ওয়েদার ততটা নেই দেখলাম, সকালে এখন ওয়েদার রিপোর্ট চেক করছিলাম। বাকি এবার রাস্তায় গিয়ে তারপর দেখা যাচ্ছে। চলো হাইওয়েতে উঠি, গিয়ে তারপর রাইড শুরু করি। উঠে গেছি আমরা হাইওয়েতে, আর সকাল সকাল দেখো সূর্য মামা আকাশের নিচে থেকে উঁকি মারছে। তো রাস্তা মোটামুটি এদিকে ভালো, কিছু জায়গায় কনস্ট্রাকশনের কাজ দেখাচ্ছিল। এবার আমার একটা বন্ধু যে আগেরবার এসেছিল বললো যে জলদাপাড়া হয়ে যেতে, বাট ওই রাস্তাটা অনেকটা ঘোরানো। তো মানে আমি ভাবছি যে এই রাস্তাটা একবার অ্যাটেম্প করে দেখি যে কেমন কী আছে, তাহলে তোমাদেরও একটা আপডেট দেওয়া হয়ে যাবে। হয়তো একটু টাইম বেশি লাগবে, আর কিছুই না। তো চলো এই রাস্তা হয়েই যাই। আর জলদাপাড়া হয়ে গেলাম না, এখন জলদাপাড়া এখন ঢুকতে কিছু পারবো না, বেকার ওখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই। ওই দিকটা যদি যখন জলদাপাড়া ঘুরতে আসবো তখন নয়, ওই দিকে আমি ওখানে গিয়ে থাকলে একটা ব্যাপার ছিল। তো সকাল সকাল একদম পুরো ফাঁকা, সোজা এদিকে লাটাগুড়ি, আর সামনে তো পুরো ওপেন রাস্তা একদম। এরকম ফাঁকাই থাকলে ভাই, এটা কি কে জানে, এত বড় বিল্ডিংটা, এটা কলকাতা হাইকোর্ট সার্কিট ব্রাঞ্চ। আচ্ছা, কলকাতা হাইকোর্টের কিছু হবে হয়তো। এটা দেখো বিল্ডিংটা কত বড় দেখা যায়, কলকাতা হাইকোর্টের সার্কিট ব্রাঞ্চ। এটা বহুত বড় এরিয়া নিয়ে দেখো। সামনে একটা কি ব্রিজ আছে, উপরে আকাশটা জাস্ট দেখো আজকে, ঠিক আছে, হেভি লাগছে সকাল সকাল। লাইটের রিফ্লেকশনগুলো পড়ছে। আর এটা কি নদী জানি না আমি, মেবি হয়তো মহানন্দা নদী হতে পারে, কারণ এর এদিকে মহানন্দা না, এটা তিস্তা নদী, যেটা তোমার ভুটান থেকে ওই দিক থেকে ঢুকে এসছে। ওই তিস্তা নদীতে এটা আমরা আসলে যেখানটা ছিলাম জলপাইগুড়ি, ওটা তিস্তা নদীর ঠিক কাছেই। তো চলো বাইরে মোটামুটি বাইরে যখন চলছে না, ঠান্ডা মোটামুটি ফিল হচ্ছে এখনও, হ্যাঁ ঠান্ডাটা লাগছে। আর একটু রোদ উঠলে আশা করি ঠিক হয়ে যাবে। সকালের টাইমটা তো সবে 6টা বাজে। তো যতই দেখি সামনের দিকে এগিয়ে, তারপর তো একবার ইয়েতে ঢুকে গেলে মানে অরুণাচল ঢুকে গেলে তো ঠান্ডাই পাবো তখন। সামনের ট্রাকটাকে দেখো, এটা মনে হয় নতুন ট্রাক কিনে নিয়ে যাচ্ছে, বাট দেখে তো নতুন লাগছে না। এরকম ট্রাক চালিয়ে যেতে হয়, কাকা দেখছেই একদম। সামনে দেখো লাইন ধরে সব বুলডোজারগুলোকে নিয়ে যাচ্ছে, একটা ওই সামনে আরও একটা, আরও সামনে একটা, 3খানা আছে। তো আমরা ধূপগুড়ি চলে এসেছি। বাইকে একবার তেল ভরতে হবে, বাট যা তেল আছে মোটামুটি আসাম অব্দি চলে যাবে। তো আসামে যাওয়ার পর তেল ভরবো, কারণ আসামের তেলের দামটা কম, তাই জন্য আমি ওই হিসাবেই ভরেছি। এগুলো আমি নতুন নিয়ে যাচ্ছে।
ওইদিকে দেখো এগুলো পুরো বাগান, কিসের বাগান বুঝতে পারছি না। ওইদিকে চায়ের বাগান ছিল, তারপরে এখানে এইরকম কিরকম মেবি এগুলো ভুট্টা মনে হচ্ছে আমার দেখে, আর নাও হতে পারে। আর এদিকে তো পুরো জঙ্গল, জঙ্গলের মধ্যে থেকে আমরা যাচ্ছি সকাল সকাল। রাস্তা তো আপাতত ভালোই পেয়েছি, ঠিক আছে, রাস্তা এখনো কিছু খারাপ পাইনি। হ্যাঁ, সিঙ্গেল হাইওয়ে বলতে পারো এটা, তাও এটা চা বাগান এদিকে পুরো এবার পুরোটা চা বাগান, একদম যতদূর চোখ দেখা যাচ্ছে এখান থেকে পুরোটা চা বাগান। রাস্তা ঠিক আছে, মানে এবার সিঙ্গেল হাইওয়ে তো সন্ধ্যের বা রাতের টাইমে যদি তুমি বলো, ঠিক আছে, তখন মানে লোকজন বেরিয়ে গেলে, গাড়ি ঘোড়া বেরিয়ে গেলে তখন হয়তো প্রবলেম হতে পারে। যেহেতু আমি সকাল সকাল বেরিয়ে গেছি, তাই জন্য এই রাস্তাটা ফাঁকাই পেয়েছি। আমি যখন মেঘালয় গিয়েছিলাম তো সেম এই রাস্তা ধরেই গিয়েছিলাম, খুব একটা বেশি মানে খারাপ রাস্তা আমি পাইনি, খুব একটা কি মানে পাইনি আমি বলতে পারো। এইরকম সিঙ্গেল হাইওয়েই আছে, সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম। তারপর তো তুমি আসামে যখন এন্টার করে যাবে তো আসামের রাস্তাটা মারাত্মক হয়ে যাবে। এইদিকেও চা বাগান, দুদিকে পুরো চা বাগান, চা বাগানের মধ্যে থেকে আমরা যাচ্ছি এবার। তো আমরা তো মানে ওই রাস্তায় দেখো ভুটানের গাড়ি গেল, এই দেখো স্বাগতম জলদাপাড়া। তো আমরা এন্টার করছি এখন জলদাপাড়া অভয়ারণ্যে। এবার যে রাস্তাটাতে যাবো বলেছেন ওই রাস্তাটাতে যাইনি, মানে আমি ইচ্ছা করে যাইনি না, ভুল করে হাসিমারার রাস্তাটা ধরে নিয়েছিলাম, কারণ ম্যাপ তো দেখছি না পুরোপুরি। আমি এবারে বোর্ডের ভরসাতেই যাচ্ছি, দেখি কতদূর কীরকমভাবে যাওয়া যায়। যেখানে বুঝতে পারবো না সেখানেই ম্যাপ ইউজ করবো। তো দেখলাম যে হাসিমারাতে ঢুকে গেছি, তাই ওই রাস্তা দেখানো হলো না। আর হাসিমারার রাস্তা তো অ্যাজ ইউজুয়াল ভালোই। ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে দূরে ওইখানে, এটা মেবি দার্জিলিংয়েরই পাহাড়টা হবে, ঠিক আছে। তো আমরাও পাহাড়ে যাচ্ছি, আজকেরই হয়তো মানে দেখতে পেয়ে যাবো পাহাড়, ভৈরবকুণ্ড থেকে দেখা যাবে আশা করছি। আর না হলে তো কালকের থেকে পাহাড়েই থাকবে, এবার থেকে 10 দিন এখন পাহাড়ে কাটাবো আমরা। তো জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছে। এই রাস্তাটা মেবি রাত্রেবেলা বন্ধ থাকে বা যেতে দেয় না, জানি না আমি ঠিক। আমি মানে শুনেছিলাম একজনের কাছে যে রাতে নাকি এন্টার করতে দেয় না, কারণ রাত্রে জন্তু জানোয়ার যেহেতু পারাপার করে এইখান থেকে, তো তাই একটা রিস্কের ব্যাপার থেকেই যায়। মেন যে হচ্ছে তার হাতিদের এখানে। তো আপাতত তো মানে খুব ভালো ওয়েদার, খুব ঠান্ডা ওয়েদার আছে এদিকে, মনে হচ্ছে যেন শীতকালে এসে, ঠিক আছে। নভেম্বর ডিসেম্বরে এরকম ওয়েদার থাকে, সেখানে আমরা মানে কি বলে এরকম পিক গরমের টাইমে সেরকম ওয়েদার পাচ্ছি, ভাই মারাত্মক ব্যাপার সেটা। তো এখন জঙ্গলের মধ্যে থেকে জঙ্গল এনজয় করতে করতে যাচ্ছে। একটা ছোটো চায়ের দোকান ঘুরছি জঙ্গলে, যেখানে দাঁড়িয়ে চা খাবো। একদম বড় বড় দোকানে আমরা যাই না, আমরা ছোটো বড়ো দোকানে চা খাবো। আরে কাকু আর কোথা থেকে ওভারটেক করবে, এখান থেকে রেল লাইনে চলে গেছে, তো রেল লাইন ধরে ধরেই আমরা যাচ্ছি। এখন সামনেই হয়তো জলদাপাড়া কি এটা পড়বে, যেখান থেকে তোমার জলদাপাড়া ফরেস্টে যাওয়া যায়। ছোটো ছোটো কি সুন্দর বাড়ি বানানো এখানে। এই হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেট, মেবি ঢোকার মানে ওপেনিং টাইম হয়ে গেছে, অনেক লোক এসে দাঁড়িয়ে আছে এইখানে। তো গাইড নিয়ে আশা করি ঢুকতে হবে এখানে। আমাদের তো আপাতত ঢোকার প্ল্যান নেই, যদি আসার দিন পসিবল হয় তাহলে চেষ্টা করব। দিয়ে যাচ্ছি, দেখে আসার দিন দেখি যদি প্ল্যান করতে পারি তো করবো অবভিয়াসলি। আর যখন আমরা মেঘালয় গিয়েছিলাম তখন তো বন্ধ ছিল, কারণ ওই টাইমটা মোটামুটি সেপ্টেম্বরের টাইমটা বন্ধ থাকে, কারণ মিটিং সিজন থাকে, নিউজ তো ওরা প্রচুর অ্যাগ্রেসিভ থাকে, তাই জন্য ওই টাইমটা কেউ মানে কোনো কাউকে অ্যালাউ করে না এখানে। বাকি তো সেই রাস্তা আমার মনে পড়ে যাচ্ছে, মানে এই রাস্তাতে যাচ্ছে মেঘালয় যাওয়ার পুরো কথাটা আমার মনে পড়ে যাচ্ছে, যে হ্যাঁ কীভাবে কী গিয়েছিলাম আমরা। তো এবারেও নতুন একটা অ্যাডভেঞ্চারের খোঁজে আমরা যাচ্ছি। দেখা যাবো, এখন আমরা জলদাপাড়ার মধ্যে থেকেই যাচ্ছি। আর জাস্ট জঙ্গলটাকে দেখো কি ডিপ, ঠিক আছে, ভেতরে কিছু দেখাই যাচ্ছে না। এই সাইডেও জঙ্গল আছে, বাট এই সাইডে অতটা ঘন জঙ্গল নয়, এখানে সুপারি গাছ ভর্তি আছে। বাট এইদিকের জঙ্গলটা ভাই মারাত্মক পরিমাণে ডিপ। আর এখানে মানে জঙ্গলের সাইড থেকে যদি দেখো তোমরা, এখানে ঘেরাও আছে, যে তোমরা ভেতরে এন্টার করতে পারবে না, ঠিক আছে, কারণ এগুলো সবই কি বলে প্রিজার্ভ ফরেস্ট এগুলো। তো রাস্তাটা খুবই ভালো এদিককার, সামনে তো আরামসে ট্রেনে যাচ্ছে। তো মিডিলে একটু শর্টস নেওয়া হচ্ছিলো রিলসের জন্য আমাদের, তো সেগুলোর জন্য একটু টাইম লেগে গেলো। বাট ঠিক আছে, আমরা এই রাস্তাটা পেরিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে তোমার ভুটানে যাওয়ার যে রাস্তাটা, জয়গাঁও। ওটা দেখানো হলো না তোমাদের, বাট ঠিক আছে, আগেই পড়বে ওটা তোমার। বাকি এবার এই রাস্তাটা সোজা একদম আসামে বেরোবে। তো এখনও ব্রেক, খাওয়া দাওয়ার জন্য কোনো ব্রেক নেওয়া হয়নি, ব্রেক নিতে হবে কোথাও। খিদে প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছে এবার, এতক্ষণ পাচ্ছিল না, বাট এবার পেয়ে গেছে। আলিপুরদুয়ার ঢোকার রাস্তায় আছি এখন, ঠিক আছে। আলিপুরদুয়ার মেবি ঢুকেই গেছে, আর কিছুক্ষণ বাকি আছে। তো এখন দাঁড়ালাম একটু ব্রেকফাস্ট করতে, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি আজকের। তো উপরে ওয়েদার দেখছো, আজকের আকাশ পুরো একদম নীল আছে, পুরো ক্লিয়ার ওয়েদার, হালকা হালকা রোদ উঠতে শুরু করেছে। তো এখানে একটা হাইওয়ের ধারে একটা দোকান ছিল ছোটো মতন, ওখানে খাচ্ছি। এবার খেয়ে দিয়ে নিয়ে তারপর বেরোবো।
বাকি তো মোটামুটি যা রাস্তার কন্ডিশন দেখছি ঠিক আছে, পেছনে পুরো স্মুথ রাস্তা, কোথাও কিছু খানাখন্দা কিচ্ছু নেই, তো গাড়ি একদম আরামসে আমি 90-95 এরকম ক্রুজ করে বেরোতে পারছি। বাট গাড়ি মাইলেজটা কেন কম দিচ্ছে করে যায় না, মানে একটু বেশি কম দিচ্ছে। কালকে দেখলাম 44 মাইলেজ দিচ্ছে, মানে হাই সিসির গাড়ির মতন মাইলেজ দিচ্ছে আমার। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আর খেয়ে দিয়ে নিয়ে আগে খেয়ে দিয়ে নিয়ে তারপর বেরোবো। প্রচুর খিদে পেয়ে গেছে এখন, মানে 2.5 ঘন্টা প্রায় রাইড করেই নিয়েছি আমরা, ঠিক আছে। 2.5 ঘন্টায় প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি রাইড, 100 বলবো না, 100 কিছু কম হবে, বাট রাইড হয়ে গেছে। তো খেয়ে নিয়ে তারপর বেরোবো, তারপর দেখি রাস্তায় কী কন্ডিশন আছে এখন। বড়োটা চলে এসছে, এত বড় বড় জায়গা। তো চলো পরোটা দিয়ে সকালে আগে পেট পুজোটা সেরে নিই, তারপরে ভালুকপংয়ের দিকে যাবো পাহাড় দেখতে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এবার খেয়ে দিয়ে নিয়ে বেরোচ্ছি। তো একদম এবার আসাম ঢুকবো, ঢুকে তারপর আবার স্টপ দেবো। ওইখানে ওই দেখো ওইটা কি বাড়িটা এত উপরে বানানোর বক্তব্য কি, নিচে কেন বানায়নি? নিচে খালি সিঁড়ি বানিয়েছে নামার জন্য, উপরে থাকে। ঠিক আছে, যাই হোক, এইসব বকে লাভ নেই। চল আমরা জার্নি শুরু করে দিই আমাদের। ছিল মানে কিছুদিন আগে দেখছিলাম এদিকে নাকি বৃষ্টি হচ্ছে, তো আজকের তো ওয়েদার ভাই উপরে থাকে, পুরো মেঘগুলো আলাদাই ডিজাইনিংয়ের মেঘ এখানে। তো চলো গাড়ি এবার একটু টেনে বেরোবো, খাওয়া দাওয়া কমপ্লিট, পুরো এনার্জেটিক হয়ে গেছি। দেন সকালে ফগ লাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছি, ঠিক আছে। চলো, ধন্যবাদ। মেন্দাবাড়ি, আচ্ছা আমরা এখন মেন্দাবাড়িতে ছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে মেন্দাবাড়ি, ঠিক আছে। এমন নাম এগুলো ঠিকঠাক মাথায়ও থাকে না, ওই জন্য মানে টাইম টু টাইম আমি বলতেও পারছি না, মুখস্থ নেই আমার এত কিছু। এই সাদা রাস্তা থেকে তোমরা বুঝতেই পারছি যে আমরা আসাম এন্টার করতে চলেছি। এটা তিস্তাই নদী, ঠিক আছে। তিস্তা নদী এখন নিচে মাঠ হয়ে গেছে, কিছু নেই। যাক, আমরা আসামের প্রায় কাছাকাছি চলে এসেছি। মানে ওই আসাম গেটটার কত দূরে বলতে পারবো না ঠিক, বাট এই রাস্তা থেকে আমি বলছি যে হ্যাঁ আমরা আসামের কাছাকাছি চলে এসেছি। কারণ এই রাস্তাটা হচ্ছে পুরো কংক্রিটের তৈরি। আর আসামের বলতে পারো, আমি যখন গৌহাটি গিয়েছিলাম এই রাস্তাটা ধরে, তো যতদূর গৌহাটির রাস্তা ততদূর পুরো এইরকমই কংক্রিটের সাদা রাস্তা, ঠিক আছে। আর এই সত্যি বলছি, মানে ওই রাস্তার থেকে এই রাস্তা একদম মারাত্মক পরিমাণে ভালো। এই যে 300 বা 350 কিলোমিটার রাস্তা, ঠিক আছে, না কোনো পথহোল আছে না আর কিছু আছে, একদম স্মুথ রাস্তা হয়, না ব্যারিকেড আছে। সব থেকে বড় কথা যেটা আমাদের ওখানে ভর্তি, এখানে কোথাও ব্যারিকেড নেই। এটাও তো একটা হাইওয়ে, আর আমাদের ওটাও একটা হাইওয়ে, জানি না। এখানেও তো রাস্তাঘাটের থেকে লোক পার হচ্ছে, ওখানের থেকে মনে হচ্ছে বেশি লোকজনকে দেখছি এখানে পার হচ্ছে, তাও ওরা গাড়ি দেখেই পার হচ্ছে। তো এই যে আসাম আমরা এন্টার করছি, এই নদীটাই হচ্ছে বলতে পারো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর আসামের বর্ডারের মধ্যে পড়ে। তো ওই পারে যে এন্ট্রি করে যাচ্ছে ওটা আসাম পড়ে যাচ্ছে। আর আসাম পড়ে যাচ্ছে, দেখো ফার্স্টেই লেখা আছে ইন্ডিয়ান অয়েলের ব্যানার দিয়ে দিয়েছে যে পিওর জেনুইন আসাম অয়েল পাবে তুমি এখানে। তো চলো পিওর জেনুইন আসাম অয়েলের ওখান থেকে গাড়িটাকে ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো, তারপর দেখবো জেনুইন অয়েলটা গাড়ি কীরকম চলছে। আর আসামের ওই গেটটা আমি বুঝতে পারছি না আগে হবে না পরে হবে, পরে তো আমি দেখলাম না, কারণ আসাম এখান থেকে শুরু হচ্ছে, মানে আগেই থাকার কথা। চলো গেটের ওখানে গিয়ে একটু ছবি তুলবো। বাকি আগে তেলটা ভরে নিই, একটাই দাগ তেল আছে, আবার টিপ করতে শুরু করে দিলে তখন আবার চাপ হয়ে যাবে, আগে খুঁজতে হবে। একটু প্রবলেম হয়েছে, ঠিক আছে, মানে এই ফগ লাইটের একটা নাট আমার এখান থেকে খুলে গেছে। যতবারই ফগ লাইটে কাজ করে এই দেখো এই নাটটা, এইটা খুলে গেছে এখান থেকে। তো ওটা ফিটিং করিয়ে নেবো, করিয়ে নিয়ে তারপর আসাম পার হবো। এবার আসামে ঢুকেই তারপর তেলটা আমি ভরে নেবো, ভরে নিয়ে দেন তারপর একদম ট্রেনে বেরিয়ে যাবো। এবার অনেকটা মোটামুটি লেট চলছে, 3টের কাছাকাছি আমাদের দেখাচ্ছিলো যে পৌঁছে যাবো, সেখান থেকে 4:30 হয়ে গেছে। তো এই জায়গাটাকে দেখো একবার, এই জায়গাটায় মানে সব লরি মেবি কাজবাজ হয়। আমি তোমাকে মেঘালয় যাওয়ার সময় দেখিয়েছিলাম ওই জিনিসটা। তো পুরো সবসময় এখানে লরি ভর্তি থাকে এখান থেকে। তো আমরা সামনের দিকে গিয়ে বেরিয়ে যাবো, বেশিক্ষণ এখানে টাইম দেবো না, খালি নাটটা ফিট হয়ে গেলেই তারপর বেরিয়ে যাবো। আসামে ঢুকে প্রথমেই টোল ট্যাক্স, এই দেখো ওয়েলকাম টু আসাম লেখা আছে এখানে। তো ব্যানারের সামনে ছবি তোলা হয়ে গেছে। আর এইদিকে দেখো সামনে শিলচর হচ্ছে 563 কিলোমিটার, গুয়াহাটি 260। তবে আমরা এর মধ্যে একটাতেও যাবো না, আমরা যেখানে যাবো ওইটার 1 কিলোমিটার লেখা নেই। তো এতে যা দেখলাম মোটামুটি 280 কিলোমিটার মতন বাকি, ঠিক আছে। আমরা আজকের প্রচুর স্লো রাইড করছি, মানে প্রচুর টাইম স্পেন্ড করছি। দেখো প্রচুর দোকান আছে, ওই দোকানটাই এটা ব্যানার মারা ছিল 600 মিটারে, কিন্তু ওটা তো ওই পারে, আমি ওই পারে তো আর যাবো না। দেখি এই পারে যে দোকান পাবো সেখান থেকে তেলটা ভরে নেবো। তেলের দাম কম আছে, কত করে যাচ্ছে এখন জানি না, মেবি হয়তো 97 বা 98 এখন। তো আমার প্ল্যান ছিল যে ভৈরব কুণ্ড থেকে মানে আমি ভুটানে ঢুকবো, ভুটানে ঢুকে ওখান থেকে তেলটা ভরাবো। বাট ভুটানেও তেলের দাম বেড়ে গেছে। তেল আমি লাস্ট যখন দেখেছিলাম 98 হয়ে গিয়েছিলো এই টাইমে। মেবি হয়তো এই ওয়ার এইসবের জন্য দাম বাড়িয়ে দিয়েছে। তো জানি না কমেছে কি না, আজকের একবার চেক করে নিলে হয়,
যে কমেছে কিনা। একবার চেক কর তো ভুটানে তেলের প্রাইস কত যাচ্ছে। ভুটানে তেলের প্রাইস দেখাচ্ছে তোমার 102 টাকা, আর ডিজেল 174 টাকার, পেট্রোল পিওর পেট্রোল মেবি হয়তো 114 টাকা উইদাউট সাবসিডি। বিশাল দাম বেড়ে গেছে। তো ঠিক আছে, কোনো দেখি আসামে কত যাচ্ছে তেলের দাম, দেখিয়ে তারপর ওখান থেকে ভরি পেট্রোল পাম্পে যাই, তারপর তোমাদের বলছি যে এখানে তেলের দাম কত যাচ্ছে। ফুল ট্যাঙ্ক কর। ফুল ট্যাঙ্ক করে নিয়েছি, আর টোটাল 1100 টাকার তেল নিলাম। এখানে তেলের রেট যাচ্ছে 98.91, মানে 99 করেই ধরো। তো আমাদের ওখান থেকে প্রায় 7 টাকা কম। তো ভুটানে ঢোকার থেকে এখান থেকেই তেল আপাতত প্রফিটেবল। ঠিক আছে, চলো গাড়িতে তো ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, এবার বেরোই। পাওয়ারটা কোথাও পাচ্ছি না আমি, মানে নর্মাল পেট্রোলই ভরতে হচ্ছে E20 এটা। চলো, এইখানে হাইওয়েটা এরকম খারাপ অবস্থা কেন? কাজ হচ্ছে মেবি মনে হয়। চলো এবার একটু ট্রেনে বেরোই, বেরিয়ে আসামের রাস্তায় গাড়ি চালাই। এখানটা একটু খারাপ আছে, বাট সামনে থেকে রাস্তা ঠিকঠাক আছে। এখানেও রাস্তাটা তৈরি হচ্ছে, ওই জন্য এই জায়গাটা খারাপ আছে। না আসামে খুব একটা রাস্তা খারাপ মানে থাকে না। চলো, আসামের বেশ সবুজ রাস্তা দেখতে দেখতে তো আমরা যাচ্ছি। ঠিক আছে, তো আসামের রাস্তায় ভাই প্রচুর পরিমাণে গ্রিনারি, প্রচুর। আর তার মধ্যে এই মেঘের এই জিনিসগুলো থেকে দেখো, এখানটায় রোদ, একটু আগে আমরা ছায়া বেরোচ্ছিলাম, তারপর আবার রোদ। যেখানে যেখানে মেঘগুলো জমে আছে না, সেইখানটায় ছায়া আছে। আর বাকি গাছপালা তো মানে প্রচুর পরিমাণে। এই দিকটায় তো গরম খুব একটা লাগছে না, বা যখন গাড়ি দাঁড় করাচ্ছি তখন হালকা ফুলকা গরম লাগছে। বাকি আর মোটামুটি 200-220 কিলোমিটার মতন এরকম বাকি আছে ইয়ে থেকে তা ভৈরবকুণ্ড। দেন আবার ওখানে গিয়ে হোটেলও খুঁজতে হবে, সেটাও কথা। আমি বলছিলাম যদি 3টে বা 4টে করে ঢুকে যাই তো সুবিধা হবে, তাহলে রেস্টটা বেশিক্ষণ নিতে পারবো। কারণ কালকেও বেশিক্ষণ রেস্ট নেওয়া হয়নি, আমরা তো এই ভোরবেলায় উঠতে হয়েছে বেরোনোর জন্য আজকে। এবার আজকের মোটামুটি ভালো করে একটা রেস্ট নিতে হবে, কারণ কালকের থেকে পাহাড়ে চড়াই রাস্তাতে গাড়ি চালাতে হবে। আসামের জাস্ট এই হাইওয়েটা দেখো তোমরা ভাই, সেই লাগছে ভাই। সামনে এরকম খোলা আকাশ আর এরকম হাইওয়ে, ভাই আর কি চাই বলো রাইড করার জন্য। তো রাইড তো চলছেই আমাদের ভাই মারাত্মকভাবে এবারে। ঠিক আছে, না এখনো বৃষ্টি, যে ভয় পেয়েছি সেই ভয় এখনো অব্দি কিছু হয়নি, যে বৃষ্টি হবে কী করে চালাবো না চালাবো সেইসব এখনো কিচ্ছু হয়নি। তো বাকি এবার যদি অরুণাচলে গিয়ে ওইখানকার ওয়েদারও এরকম ক্লিয়ার পেয়ে যায় তাহলে ব্যাস, আর কিছু চাই না। আশা করছি ক্লিয়ার পেয়ে যাবো, আর না পেলেও ঠিক না কিছু না কিছু ব্যবস্থা করে দেবো। তো আপাতত এই আসামের হাইওয়ের মজা নিই। ঠিক আছে, আসামের হাইওয়েগুলো সত্যি আমার মারাত্মক লাগে। আমি আগের বার যখন এসেছিলাম ভাই প্রচুর মজায় গাড়ি চালিয়েছি এখানে। যদি দেখি যে ভৈরবকুণ্ডতে ঢুকতে পারছি না, তাহলে এক কাজ করবো যে উদলগিরিতে ঢুকে যাবো। ঠিক আছে, ওইখান থেকে ভৈরবকুণ্ড 19 কিলোমিটার রাস্তা। তো সকালবেলা আমি চলে যাবো, কোনো কিছু হবে না। গিয়ে কালকের ILP বানাবো, বানিয়ে দেন আমরা অরুণাচলে এন্টার করে কালকের তাওয়াং ঢুকবো। সরি, কালকের দিরাং ঢুকবো, তাওয়াং না, পরের দিন তাওয়াং। তো চলো আপাতত এই রাস্তার মজা নিতে নিতে গাড়িটা চালাই। এইদিকে দেখা, এটা হচ্ছে তোমার অয়েল রিফাইনারি, মেবি হচ্ছে এটা ইন্ডিয়ান অয়েলের অয়েল রিফাইনারি সেন্টার এটা। তো আসামে তো প্রচুর অয়েল রিফাইনারি আছে। ঠিক আছে, আসামে তুমি মানে প্রচুর ইন্ডিয়ান অয়েলেরই বলতে গেলে বেশি আছে এইখানে। বাকি চলো রাইড হোক। ঘুরে দেখো এই পাহাড়ের তোমার চেঞ্জগুলো দেখা যাচ্ছে। এবার এটা কোন পাহাড়ে, হয়তো অরুণাচলের না, ওই অরুণাচলের পাহাড় এখান থেকে কী করে দেখা যাবে। এগুলো মেবি হয়তো ভুটানের পাহাড়ও হবে। এইদিকেও পাহাড় আছে, বাট এদিকে মেঘের জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে পুরো পাহাড়ের রেঞ্জটা বোঝা যাচ্ছে এখান থেকে পরপর পরপর। এইদিকে পুরোটা পাহাড় চলে গেছে ওইদিকে। তো পাহাড় দেখলে তো কার মনটা ভালো হয়ে যায় বলো। আর আমরা তো পাহাড়েই যাচ্ছি, আবার এই পাহাড়ে যাচ্ছি না, এবারে যাবো অন্য পাহাড়ে। তো এখনও তো প্রায় 230 কিলোমিটার মতন বাকি আছে এখনও। তো আজকে প্রচুর স্লো রাইড হচ্ছে, রাস্তা ভালো তাও স্লো রাইড হচ্ছে। কারণ আজকে প্রচুর ব্রেক নেওয়া হয়ে যাচ্ছে। তো এখন প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, তাই ভাবলাম একটু চা খেয়ে নিই। এই পারে কোনো চায়ের দোকান নেই, ওই পারে একটা চায়ের দোকান আছে ছোটো মতো, ওখানেই যাবো। আর আকাশটা খুব সুন্দর লাগছে, ক্যামেরায় তো আরও বেশি সুন্দর লাগছে। তো চলো চা ফা খেয়ে নিই, দেন তারপর আবার বেরোবো। দেখি ছোটো ছোটো ব্রেক নিয়ে নিয়ে যাচ্ছে, ওই জন্য যেহেতু ঘুমটা পাচ্ছে হঠাৎ করে এত। দেখি চা খেলে যদি কেটে যায় তো ভালো, কারণ মোটামুটি আমরা অনেক ডিলে চলছে। 3টে 3:30 ঢুকে যাওয়ার কথা, সেখানে এখন 5টা দেখাচ্ছে টাইম। তো আরও বেশি লেট করলে 6টা মতন বেজে যেতে পারে। আর ওই দিকটায় আমি যেটুখানি শুনেছি যে অন্ধকার হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাই জন্য আর বেশি লেট করছে না। কাল যতটা পারছি ট্রেনে বেরোচ্ছি। চলো চাটা খেয়ে নিই তাড়াতাড়ি, দিয়ে দেওয়ার বেরিয়ে যাবো।
তো আমরা একটা ক্রসিংয়ে দাঁড়িয়েছি, ঠিক আছে? যেখান থেকে রাস্তাটা 3 দিকে ভাগ হয়ে যাচ্ছে। তোমার এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে আমাদের ডান দিকে, ওটা দিয়েও গুয়াহাটি যাওয়া যায়, আর বাঁ দিকে যে রাস্তাটা সেটা দিয়েও গুয়াহাটি যাওয়া যায়। ডান দিকের রাস্তাটা অনেকটা ঘুরে তারপর গুয়াহাটিতে ঢুকছে, আর বাঁ দিকের রাস্তাটাও এই দিক থেকে সোজা গিয়ে দেন তোমার ওই সরাইঘাটের রাস্তাটা, সরাইঘাট ব্রিজ হয়ে গুয়াহাটি ঢুকবে এখানে। তো আমরা এই দিকেই যাবো, মানে আমরা গুয়াহাটির এই রুটটার দিকেই যাবো, সরাইঘাটের দিকে। দেন ওখান থেকে আমরা সোজা বেরিয়ে যাবো, আমরা গুয়াহাটি ঢুকবো না। আর এখানে ব্রিজটা তৈরি হচ্ছে, নতুন কোনো রাস্তার সঙ্গে কানেক্ট করবে হয়তো পরে, এখন তো কিছু নেই। তো আমরা যে রাস্তায় মেঘালয় গিয়েছিলাম ওই রাস্তাটাই পুরো যেতে হচ্ছে, কোনো চেঞ্জেস নেই এখানে। বাকি তো এবার দেখি, মেবি সামনের যেটা সরাইঘাট ব্রিজ ধরতে হবে ওই রুটটা আমরা ধরবো না, ওটা ছেড়ে দিয়ে সোজা বেরোবো। দেন তোমার ভালো কী বলো, উদয়গিরি না, ভৈরবকুণ্ড হচ্ছে তোমার ওপরের দিকে পড়বে। তারপর দেখি যাই, তারপর আমি বুঝতে পারবো এখান থেকে। আপাতত রাস্তা এখান থেকে সোজা, এখানটায় একটা কানেক্টার যেটা ইস্যু হয় যে কোন দিক থেকে যাবো, কারণ দুদিকেই দেখা থাকে যে গুয়াহাটি যেতে পারবে তখন। তো বাঁ দিকের রাস্তাটা সরাইঘাট হয়ে যায়, আর ডান দিকের রাস্তাটা অন্য একটা রুট আছে যেটা আমি আগেবার যাইনি। আমরা তো যাচ্ছি এখন ভৈরবকুণ্ডের দিকে, আর পুরো অ্যাকুরেট একদম 100 কিলোমিটার বাকি। আজকের টাইম রাস্তা যেন কাটছে না এমন মনে হচ্ছে। তো এই রাস্তাটা দেখো জাস্ট কি সুন্দর, আসামের পুরো ভালোভাবে বাঁধানো, গাছপালা ভর্তি একদম। উপরের সেগমেন্টে গাড়ি ওইদিকে যাচ্ছে, আর আমরা তো এইদিকে বেরিয়েছি। রাস্তাটা পুরো মাখনের মতন রাস্তা হয়। তো হালকা হালকা ঘুম পাচ্ছিল, এখন একটু পাচ্ছে না, ঠিক আছে? তাও একবার একটা ব্রেক নেবো ছোটো। আজকের প্রচুর ব্রেক নেওয়া হয়ে গেছে, তাই হচ্ছে মেন সমস্যা। নয়তো কালকের পুরো 600 কিলোমিটার আমি রাইড করেছি, ঠিক আছে? 600 কিলোমিটার রাইড করে, আর আজকে সেখানে 400 কিলোমিটার রাইডে আমাদের টাইম লেগে যাচ্ছে। এবার মেন এখানেই যে সবাইকে আমি ওটাই অ্যাডভাইস করবো যে তোমরা যখন বাইক রাইড করবে না, প্রপার যেন ঘুমটা তোমাদের হয়, যেটা আমার হয়নি বলে আমার এই প্রবলেমটা হচ্ছে আজকে। তো আজকেরই একদম ভাই ভালো করে ঘুমাতে হবে, কোনো কিচ্ছু না আজকের, ঠিক আছে? এটা কী আছে দেখি একবার, নগাঁও 172 কিলোমিটার, ঠিক আছে? তো কোথাও এখনো ভৈরবকুণ্ডের বোর্ড আমি দেখিনি। এই দেখো এখান থেকে সাইডের রাস্তা দেখো পুরো গাছ দিয়ে সাজানো। আসামে আর কিছু না ভাই, প্রচুর গ্রিনারি আছে, ঠিক আছে? এখানে গাছপালা ভর্তি চারদিকে। তুমি রাস্তাতেও প্রচুর গাছ পাবে, মানে রেস্ট নেওয়ার জন্য। ধরো এই রুট থেকে, যেটা আমাদের কলকাতার রাস্তা বলো বা কলকাতার হাইওয়েতে বলো, অতটা নেই। সামনে হাইওয়ে ছেড়ে কোনো একটা রাস্তা দেখাচ্ছে, যেটা তোমার ভৈরবকুণ্ড মানে উদলগিরি হয়ে ভৈরবকুণ্ডের দিকে যাচ্ছে। তো বাঁ দিকে রাস্তাটা আছে, আর কিছুক্ষণ পরই ওই রাস্তাটা নিয়ে নিতে হবে। ম্যাপটা একবার আমি দাঁড়িয়ে দেখলাম, তখন একবার ম্যাপ লাগানো নেই যদিও, তো আমি প্লেনকে বলে দিয়েছি যে দেখতে ম্যাপটা, তো খেয়াল করে ওই রাস্তাটা নিয়ে তারপর দেখতে হবে কোথায় যাবে এটা। তো ভৈরবকুণ্ডের দিকে যাচ্ছিলাম, বাট হাইওয়ে ছেড়ে এই সাইড থেকে একটা রাস্তা দেখালো, মানে হাইওয়ে থেকে কোনো মতেই কোনো রাস্তা দেখালো না। এবার বুঝতে পারছি না যে রাস্তা মানে কোন দিকে যাচ্ছে বা না যাচ্ছে, কারণ এদিকে মোটামুটি চওড়া রাস্তা আছে, কিন্তু এটা হাইওয়ে না। এবার যদি এইরকমই রাস্তা থাকে তো তাহলে ঠিক আছে, কারণ এটাই শর্টার রুট দেখাচ্ছে, আর হাইওয়ে দেখাচ্ছে না। হাইওয়ে যদি যেতে হয় তাহলে মানে আমাকে নিজেকে খুঁজে সেই রুটটা ধরতে হবে এরকম, মানে ও নিজে থেকে কিছু দেখাচ্ছে না। যাক, যেটা দেখাচ্ছে দেখলাম, এটা ফার্স্টে 100 কিলোমিটার দেখাচ্ছে, আর বাকি পুরো অ্যাকুরেট বললামই তোমাদের তখন। তারপরে এই টার্নিংটা দেখালো। রাস্তা মানে ঠিকঠাকই লাগছে, এবার দেখি অনেক জায়গায় দেখাচ্ছে যে রাস্তায় কাজ হচ্ছে, তো সেই জায়গাগুলো নিয়ে একটু চাপে আছে। যদি জ্যাম পড়ে যায় তো ব্যাস, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 7টা মতন বেজে যাবে দেখাচ্ছে। সামনে আবার রেল লাইন আছে একটা, ফার্স্টে উদলগিরি পড়বে, উদলগিরির পর তো উদলগিরি থেকে সোজা আমার ভৈরবকুণ্ডের রাস্তা। তো উদলগিরিও মেরে দেখলাম, সেম রুটই দেখাচ্ছে। দেখি, রেল লাইন খোলা আছে, কি স্টেশন আছে ওইখানে একটা। সামনে দেখো জাস্ট ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? তো মেবি ওগুলো অরুণাচলেরই পাহাড় হতে পারে, কারণ সামনে তো অরুণাচলই আছে, আর তো কিছু নেই। আমি আন্দাজ লাগিয়ে তাই বলছি। আর এই যে রাস্তাটাতে আমি ঢুকলাম, ঠিক আছে, রাস্তার কন্ডিশন ভালো আছে, ভালো মানে খুবই ভালো আছে, কোথাও খারাপ নেই। খালি 2-3 জায়গায় এখনও মানে কাজ চলছে টুকটাক, তো ওইটুকুই খারাপ আছে। বাকি এবার মেন যে জিনিসটা এখানে খারাপ, সেটা হচ্ছে রাস্তা হচ্ছে গ্রামের মধ্যে থেকে গেছে, জন্য রাস্তায় ভাই জন্তু জানোয়ার তো থাকবেই, মানে মুরগি, হাঁস, ছাগল সবই ঘুরে বেড়াচ্ছে। তো ওইটা একটা রিস্কের ব্যাপার, যে গাড়ি যদি তুমি স্পিডে চালাও, কারণ রাস্তার কন্ডিশন তুমিও দেখছো যে এইরকমই রাস্তা পুরোটাই পাবে। এবার একটু স্পিডে চললে মোটামুটি 70-75-এ, দেন তখন হুট করে যদি কিছু সামনে চলে আসে তখন একটা খুব চাপের বিষয় হয়ে যাবে, কারণ এমনি গ্রামের দিকের লোকেরা মানে এইসব জন্তু জানোয়ার নিয়ে ভাই প্রচুর ঝামেলা করে, আমি দেখেছি। এই দেখো সামনে আবার এইটুখানি খারাপ আছে, মানে এইরকম টাইপের। দেখো এখানটায় যেমন এখনো কাজ হয়নি, তো এইটুখানি খারাপ আছে।
দেন আবার আমরা ভালো এতে উঠে যাচ্ছি। তো এইরকমই মানে কাজ চলছে এখনো, মেবি ম্যাপেও এটা কোনো দেখায়নি, এটা হাইওয়ে বেরোলেও বেরোতে পারে, আমি বলতে পারছি না। বাট ম্যাপে রাস্তাটা দেখাচ্ছে, বাট হাইওয়ে বা কিছু রকম এখনো কিছু মার্কিং করা দেখায়নি, তবে গাড়ি ঘোড়া চলছে মোটামুটি। সাইডে দেখো এরকম চা বাগান, আর চা বাগানের মাঝখান থেকে আমরা যাচ্ছি। তো 5টা প্রায় বাজেই, আর আলো মোটামুটি বুঝে এসছে। তো এখনও উদলগিরি পৌঁছায়নি, এখান থেকে এখনও 55 কিলোমিটার মতন বাকি। উদলগিরি মোটামুটি 30-35 কিলোমিটার, 30 কিলোমিটারই হবে হয়তো, যদি 50 হয় তাহলে উদলগিরি 30 কিলোমিটার। এবার দেখি উদলগিরিতে যদি হোটেল পাই তাহলে ওখানেও নিয়ে নিতে পারি, নয়তো ওখানটায় বেরিয়ে গেলে আবার হোটেলের কস্টের উপর ডিপেন্ড করছে, কারণ আমি একটু লো বাজেটের মধ্যেই হোটেল ম্যানেজ করার চেষ্টা করি। তো যদি দেখি যে এতে মানে উদলগিরিতে আমি কমের মধ্যে পেয়ে গেছি, তাহলে ওখানেই থেকে যাবো, কারণ ওখান থেকে এতে তোমার ভৈরবকুণ্ড জাস্ট 19 কিলোমিটার, তো হার্ডলি হয়তো 20 মিনিটের রাস্তা আছে। সকালবেলা চলে গেলে কোনো চাপ হবে না ওইটা। দেখো চা বাগান পুরোপুরি কিছু দিয়ে মার্কিং করা আছে, এগুলো পুরোটা এদিকে যতদূর চোখ যাচ্ছে ততদূর পুরো চা বাগান। ওই যে দেখা যাচ্ছে ভৈরবকুণ্ড, আর কত যেন দেখালো দেখতে পেলাম না, যাই হোক। কত বড় শিম্পাঞ্জি থাকে, এটা মেবি পার্ক হবে কোনো। তো আমরা এখনও যাচ্ছি উদলগিরির দিকে, আর মোটামুটি 20 কিলোমিটার মতন বাকি উদলগিরি। আর ভৈরবকুণ্ড যদি ধরি তাহলে 40 কিলোমিটার মতন বাকি। তো সন্ধ্যে প্রায় হয়ে এসছে, মিডিলে আরও একবার দাঁড়িয়েছিলাম ওটা খাওয়া দাওয়া করতে, কারণ দুপুরে তখন কিছুই খাওয়া হয়নি, তো খিদে পেয়ে গেছিলো। এবার তো ট্রেনে বেরোচ্ছি। একটা হোটেলে কল করেছিলাম, আমার বন্ধুরা গিয়েছিলো, তো ওই হোটেলে ছিল। এবার একটু রুম ভাড়াটা বেশি হচ্ছে, 1300 টাকা বলছে, মানে ভিউওয়ালা রুম পুরো একদম, যে বর্ডারের কাছে, মানে ভুটান বর্ডার আছে আর অরুণাচল বর্ডার, যেখানে ILP তৈরি হবে সেখানটায়। তো দেখি ওটা যদি একবার আমি আগে দেখবো, যদি কোনো হোটেল তেমন পছন্দ না হয় তাহলে ওটাতেই চলে যাবো, কারণ ওটা বলে রেখেছি অলরেডি। এবার যদি এদিকে কমে পাই তো এদিকে ভালো, নয়তো ওটাই চলে যাবো। চলো, সন্ধে তো প্রায় হয়েই গেছে, ঠিক আছে, 6:13 বাজা, মানে সন্ধে এদিকে পাহাড়ে তাড়াতাড়ি নেমে যাবে। আমাদের ওদিকটায় তাও কালকে আলো ছিল, বাট এদিকে সন্ধে হয়ে গেছে। তো মোটামুটি লোকালিটির মধ্যে দিয়ে যাচ্ছি। তো এবারে আমাদের প্ল্যান আছে যে রান্নাবান্না নিজেরা করার। তো তার জন্য মানে জিনিসপত্র কিছু তেমন কিনে আনিনি, এখান থেকে লোকাল মার্কেট থেকে কিনবো। দেখি আগে হোটেল থেকে চেক ইন করি, ওটাই মেন কাজ। তো চলো। গুড মর্নিং সবাইকে। তো তোমরা ভাবছো যে হঠাৎ করে নাইট রাইড করেছো, তোমাদের কারণে আমি গুড মর্নিং বলছি। আসলে মানে এন্ডের যে ভিডিওটা কালকের আর করিনি, কালকের ভাই আজ এত টায়ার্ড লাগছিলো, খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম, তাই সকালে শ্যুটটা করছি। তো যে হোটেলটা চেক ইন করেছিলাম সেই হোটেলটা তোমাদের দেখানোর জন্য। হোটেলটা ভাই প্রচণ্ড ভালো, ঠিক আছে। 1000 টাকা করে রুম নিয়েছে, 1500 টাকা বলেছিল, আমরা বার্গেনিং করে ওটাকে 1000 টাকা করে দিয়েছি। তো তোমরা এসে বার্গেনিং করে নিতে পারো। বাকি হোটেলের কন্ডিশন বলো বা রুম তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো রুমের পজিশনও খুব ভালো, প্লাস হোটেলটা যে জায়গায় আছে সেই জায়গার পজিশনটাও খুবই ভালো। মানে এখান থেকে জাস্ট তুমি বেরোবে আর কী বলবো, ভৈরবকুণ্ডের উদ্দেশ্যে তোমরা রওনা করতে পারবে সোজা রাস্তার। এখান থেকে ভৈরবকুণ্ড প্রায় 19 কিলোমিটার মতো। তো রুমটাকে দেখিয়ে দিই তোমাদের একবার। এই হচ্ছে আমাদের রুম, ঠিক আছে। দেখো রুম প্রচণ্ড ভালো, এখানে একটা আলমারি আছে, কুলার দিয়েছে, দেন এখানে তো বাথরুম। আর উইন্ডো থেকে খুব একটা ভালো ভিউ বলবো না, বাট আছে ভালো একটা। সামনে পাহাড়ের ভিউ কিছু দেখা যাচ্ছিলো, বাট এখন মেঘ চলে এসছে বলে দেখা যাচ্ছে না। এই হচ্ছে ওভারঅল রুম। বাকি যদি বাইরেটা তোমাদের দেখাই, এখনও করিডোরে যেহেতু লাইট জ্বলেনি, তো এটা হচ্ছে করিডোর, ঠিক আছে, অন্ধকার পুরো। ওই হচ্ছে রিসেপশন সামনে। আর আমরা যে রুমটা আছি সেটা হচ্ছে রুম নাম্বার 3। তো হোটেল খুবই ভালো, ঠিক আছে। এবার তোমরা যদি এখানে এসে থাকতে চাও তো আমি ডিসক্রিপশন বক্সে সব ডিটেলটা দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখে নিয়ে চলে আসতে পারো। বাকি তো এবার এখানে আরও খুব একটা যে হোটেল অপশন তোমরা পাবে সেটাও না, হাতে গোনা হয়তো 4 থেকে 5খানা হোটেল এই জায়গাটায় আছে। তো আমরা কালকে রাতে 2-3 জায়গায় ফোন করেছি, বাট বাজেটে কেউ পাইনি। বাজেটটা মোটামুটি হাই, মোটামুটি 2-2.5 যদি তোমাদের বাজেট থেকে, তাহলে ওখানে হোটেল তুমি পাবে। আর যদি তোমাদের কম বাজেটের মধ্যে খুঁজতে চাও, মানে এরকম 1000 টাকা বলো 1200 টাকা বলো, তাহলে এখানে তুমি এসে একবার দেখতে পারো। চলো এবার আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। বাকি কালকে কী প্ল্যান সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতেই পাবে। তো পরের প্ল্যান জানার জন্য নেক্সট ভিডিওতে ফলো রাখো। চলো।